হিমালয় পর্বতমালা মাটি থেকে 26,000 ফুট উঁচুতে একজন কিভাবে ফেসে গেল। শুধু তাই নয়, সেই সাথে এত উঁচুতে বিধ্বংস তুষার ঝড়। এতটাই দুর্গম পাহাড়ি জায়গা যেখানে নিঃশ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেনও খুবই কম। বাঁচতে পারবে ওরা? এমন কিছু ঘটনা হয়েছিল ওদের সাথে ওখানে, যেটা কল্পনাও করা যায় না। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। আজকে যে মুভিটি এক্সপ্লেন করব তা হলো ভার্টিক্যাল লিমিট। মুভি শুরু হয় একটি বিশাল পাহাড়ে, যেখানে কিছু মানুষ এই পাহাড়টিকে অতিক্রম করার চেষ্টা করছিল, কিন্তু তাদের একটি ভুলের জন্য একের পর এক পর্বত আরোহী পড়তে থাকে নিচে। যেখানে দেখা যায় একটি পরিবারকে, যেখানে একজন বাবা তার ছেলে আর মেয়ের প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণ দিতেও রাজি ছিল। তারা তিনজনেই যেহেতু একই দড়িতে ঝুলছিল, তাই সে তার ছেলেকে বলে দড়ির নিচের অংশটা কেটে ফেলতে, কারণ এই দড়িতে এতগুলো মানুষ ঝুলছিল বলে দড়িটা যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে। তাই সে চেয়েছিল সে নিজে পড়ে যায় আর দড়িতে থাকা অতিরিক্ত ওজন কমে যাওয়ায় তার ছেলে মেয়ে যেন বেঁচে যায়। প্রথমে তার ছেলে প্রচুর আপত্তি করে, কিন্তু বাবার কথা রাখতে এবং বোন অ্যানিকে বাঁচাতে পিটার তার বাবার উপরের অংশের দড়িটা কেটে ফেলে এবং তার বাবা নিচে পড়ে মারা যায়। এই ঘটনার 3 বছর পর পিটারকে আমরা আবার দেখতে পাই। সে বর্তমানে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, মানে যারা পাহাড় পর্বত জঙ্গলে গিয়ে ছবি তোলে। আর তার বোন একজন বিখ্যাত পর্বত আরোহী। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হওয়ার কারণে পিটার হিমালয় পর্বতে আসে, আর ঘটনা চক্করে তার বোন অ্যানিও সেখানে এসেছিল কেটু নামের একটা পর্বত অতিক্রম করার জন্য। কেটু অর্থাৎ কারাকোরাম পর্বত শ্রেণীর একটা সিংহ। পিটার অ্যানির ক্যাম্পে গিয়ে তার সাথে দেখা করে। জানা যায় অ্যানি এখানে এসছে এলিয়ট নামের এক ব্যক্তির দেওয়া একটি কাজ করতে। আসলে এলিয়ট একটা এয়ারলাইন কিনেছে। এয়ারলাইন মানে বিভিন্ন প্লেনের যে কোম্পানি থাকে তাদেরকে এয়ারলাইন বলে। তাই এলিয়ট চায় তার এয়ারলাইনের প্রথম প্লেনটা যখন কেটু পর্বতের উপর দিক দিয়ে উড়ে যাবে, তখন সেই কেটু পর্বতের চূড়ার কাছে উঠে সে দৃশ্য দেখবে। তাই এত বড় পাহাড়ে চড়া আর একা তো সম্ভব নয়, তাই কিছু পর্বত আরোহীর দরকার, এবং এই জন্য অ্যানি এবং আরো কিছু পর্বত আরোহীদের নিজের সঙ্গে নিয়ে গেছে। এই ক্যাম্পে পিটার থেকে যায়, কারণ পিটার যার সাথে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে এসেছিল সে এখন আহত। তার আর কোনো সঙ্গী ছিল না, তাই সে সেখানে অপেক্ষা করছিল অন্য সঙ্গীর জন্য, যার সাহায্যে সে পর্বতে ঘুরে ঘুরে ছবি তুলতে পারবে। এরপর সেখানে আসে এলিয়ট। সে আসতেই একটা হইচই পড়ে যায়। সেদিন রাতে এলিয়ট একটা পার্টি দেয়, কারণ তার বহুদিনের ইচ্ছে ছিল হিমালয়ের কেটু পর্বতের উপরে উঠবে। শুধু তাই নয়, তার এই যাত্রা ডকুমেন্টারি ফিল্ম হিসেবেও রিলিজ হবে, তাকে নিয়ে টিভি শোও করা হবে। সে আরো জানায় তার এই যাত্রার জন্য টিম লিডার হবে একজন বিখ্যাত পর্বত আরোহী যার নাম টম। এলিয়টের পার্টিতে উইক নামের এক বৃদ্ধের সাথে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কিছু তর্ক বিতর্ক হয়। পরের দিন সকালে যেহেতু অ্যানি তার যাত্রার উদ্দেশ্যে রওনা দিবে, তাই পিটারকে তার সাথে কিছু কথা বলতে দেখা যায়, এবং এখানেই বোঝা যায় তাদের বাবার মৃত্যুর 3 বছর পরও অ্যানি কোথাও না কোথাও তার বাবার মৃত্যুর জন্য পিটারকেই দায়ী করে, এবং সে আজও পিটারকে ক্ষমা করতে পারেনি। সকাল হতে অ্যানি তার টিম সহ কেটু উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছে যায়, কিন্তু সেখানে পৌঁছে তাদের কাছে খবর আসে যে কেটু পর্বতের আবহাওয়া খুবই খারাপ। কিছুক্ষণের মধ্যে সেখানে বিশাল ঝড় আসতে চলেছে। তাই টম এই খবর শুনে ফিরে যেতে চায়, কারণ সে জানতো মাটি থেকে প্রায় 26,000 ফুট উচ্চতায় আছে তারা, এবং এখানে যদি এই ঝড় আসে তাহলে প্রাণে বাঁচা সম্ভব না। কিন্তু এলিয়ট জিদ ধরে বসে আছে, সে এখান থেকে কিছুতেই ফিরবে না, সে সামনের দিকে এগিয়ে যাবে। অ্যানিও তার কথায় সম্মতি জানায়। এলিয়ট একরকম জোর করে টমকে রাজি করায়। আবহাওয়ার এই খারাপ খবর পিটারের কাছেও আসে। সে কন্ট্রোল রুমে খোঁজ নিয়ে জানতে পারে এমন আবহাওয়া জানা সত্ত্বেও অ্যানির টিম পর্বতে উঠে চলেছে। সে ওকিটকির সাহায্যে টিম লিডার টমের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে জানানোর চেষ্টা করে যে আবহাওয়া পর্বত আরোহণের জন্য কিন্তু একদমই ঠিক নয়, সুতরাং আজকে পর্বত চড়বেন না, যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে ফিরে এসো। এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সেখানকার আবহাওয়া একটু একটু করে খারাপ হতে শুরু করে। একেই প্রচন্ড ঠান্ডা, তার উপর তীব্র বাতাস বইছে। বাতাসের প্রতিটা ছোঁয়া যেন সূচের মতো গায়ে বিচ্ছিল, কারণ বাতাসের সাথে ঠান্ডা সূক্ষ্ম বরফ বইছিল। টম তখন সেখান থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পর্বত অতিক্রম তো অনেক দূরের কথা, ঝড় ততক্ষণে এতটাই তীব্র আকার নিয়েছে কোনো মানুষের পক্ষে এক মুহূর্ত শ্বাস নেওয়া আর সম্ভব নয়। সেই সময় পর্বত থেকে নিচে নামার জন্য অ্যানি একটা কুড়ুল দিয়ে বরফের গায়ে কোপ মারতে শুরু করে। এতে একটু একটু করে সে হেঁটে যেতে পারে, কিন্তু হঠাৎ এক জায়গায় কোপ দিতেই সেখানকার বরফ ভেঙে পড়ে আর অ্যানি সেই সুড়ঙ্গের নিচে পড়ে যায়। অ্যানির সাথে একই দড়িতে টম এবং এলিয়ট বাঁধা থাকায় তারা দুজন সেই সুড়ঙ্গের নিচের দিকে নামতে থাকে, কিন্তু কোনোভাবে এলিয়ট ও টম অপরেই আটকে যায়। অ্যানি নিচে পড়লেও সেভাবে তার কিচ্ছু হয় না, কিন্তু তারা উঠে দাঁড়াতে দেখে পাহাড়ের উপর থেকে বিরাট তুষার ঝড় আসছে।
বরফের প্রবল ঢেউর সামনে তারা নিজেদের সামলাতে পারে না। একে একে টম আর এলিয়েট দুজনেই সেই সুড়ঙ্গের মধ্যে পড়ে যায়, আর বরফের আস্তরণ সেই সুড়ঙ্গের মধ্যে পড়ে সুড়ঙ্গ একেবারে বন্ধ হয়ে যায়। এদিকে বেস ক্যাম্প থেকে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলতে থাকে। এত উপর থেকে নিচে পড়ার পর টম কিন্তু প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, সে শ্বাস নিতে পারছিল না। এই সময় পিটার বেস ক্যাম্পের ওকেটোকের সাহায্যে সিগন্যাল পাঠায়। অ্যানি সেই সিগন্যালটা বুঝতে পারে এবং রিপ্লাই দিতে শুরু করে। এই রিপ্লাই থেকে পিটার জানতে পারে যে টম এবং অ্যানি এখনো বেঁচে আছে। পিটার সিদ্ধান্ত নেয় যে করেই হোক তার বোন এবং বাকিদের বাঁচাতে যাবে, তবে তার কথায় কেউ সম্মতি জানায় না। সেখানে থাকা একজন পর্বতারোহী, তার নাম স্কিপ, তাকে জানায় যে তাদের বাঁচতে হলে 36 ঘন্টার মধ্যে খুঁজে বের করতে হবে, কারণ এরপর বরফের জল তাদের ফুসফুসে প্রবেশ করবে এবং তারা মারা যাবে। তাদের পক্ষে একদিনের বেশি বেঁচে থাকা সম্ভব না। কিন্তু পিটার ঠিক করে নিয়েছে যে তার বোনকে যেভাবেই হোক বাঁচাবেই, কারণ বহু বছর আগে তার বাবাকে নিজের চোখের সামনে মরতে দেখেছে। বোনকে কিছুতেই মরতে দেবে না, এবং যেহেতু পাকিস্তানের বর্ডার সামনে ছিল, সুতরাং সে পাকিস্তানের সেনার কাছে সাহায্য চায়। যেহেতু পিটার একজন বিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এবং তার বাবা একজন সৈনিক ছিলেন, তাই পাকিস্তানি সেনারা তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। পিটারকে বরফ ভাঙার জন্য একটা বোমা দেওয়া হয়। এটা হলো নাইট্রোজেন বোম। এটাকে সঙ্গে রাখা মানে মৃত্যুকে সঙ্গে নিয়ে ঘোরা। এটার সাহায্য সেনারা প্রাচীর ভাঙার কাজ করে, কিন্তু এই বোমাটা নিয়ে কেউ পাহাড়ে উঠতে রাজি হয় না। অবশেষে অনেক চেষ্টার পর পিটার তাদের খুঁজতে যাওয়ার জন্য একটা দল তৈরি করে। অন্যদিকে অ্যানি ওয়াকিটকির সাহায্যে তাদের অবস্থান, তাদের বর্তমান অবস্থা ইত্যাদি জানাতে থাকে। এমন সময় স্কিপ জানায় অ্যানিদের হাতে সময় আছে আর 22 ঘন্টা। একমাত্র হেলিকপ্টারের সাহায্য 21,000 ফিট অতিক্রম করা সম্ভব। তাদের গন্তব্য অবধি পৌঁছাতে 27 ঘন্টা সময় লেগে যাবে। অন্যদিকে দেখা যায় অ্যানিরা কোনো রকমে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। স্কিপ জানায় এই সময় তাদেরকে একমাত্র একজনেই বাঁচাতে পারে, সে হলো ওয়ে, কারণ সেই সবচেয়ে কম সময়ে কঠিন থেকে কঠিন পর্বত অতিক্রম করার রেকর্ড আছে তার। আর এটা হলো সেই বৃদ্ধ যাকে পার্টিতে এলিয়েটের সঙ্গে তর্ক বিতর্ক করতে দেখা গিয়েছিল। এখানে জানা যায় যে 4 বছর আগে একই জায়গায় একটা ভয়ঙ্কর ঝড় এসেছিল, আর এই ঝড়ে একটা আমেরিকান পর্বত আরোহীর টিম সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল, যেখানে উইক এবং তার স্ত্রীও ছিল। তখন সে ভয়ঙ্কর পরিস্থিতিতে সে তার স্ত্রীকে বাঁচাতে সেখানে গিয়েছিল। যদিও সে তাকে পায়নি, কিন্তু ওই ঠান্ডায় তার পায়ের আঙুল গলে যাওয়ার পরেও সে 3 জন মানুষকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। আর এখনো উইক সবসময় সেই এলাকাতেই থাকে। সে আজও তার স্ত্রীর মৃতদেহ সেখানে খুঁজে বেড়ায়। পিটার ঠিক করে সে তাকে তার সঙ্গে নিয়ে যাবে। পিটার তার টিম নিয়ে গন্তব্যের দিকে রওনা দেয়। এরপর পিটার এবং তার দল উইকের কাছে গিয়ে অনেক কষ্টে তাকে রাজি করায় এবং তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু উইক স্কিপকে সাথে নেয় না, সে নিজেই টিম লিডার হয়ে যায় আর 2 জন করে সদস্যকে ভাগ করে 3টা দল তৈরি করে। কেটু পর্বতের কিছুটা কাছাকাছি পৌঁছতে তাদের হেলিকপ্টারের সমস্যা দেখা দিতে শুরু করে, কারণ সেখানকার আবহাওয়া তখন এতটাই খারাপ ছিল যে হেলিকপ্টারের পক্ষে আর উঁচুতে যাওয়া সম্ভব ছিল না। তুষার ঝড়ের দাপটে হেলিকপ্টার এগোতে পারছিল না। যত তাড়াতাড়ি সম্ভব তারা একে একে হেলিকপ্টার থেকে নামার চেষ্টা করছিল। একেই হেলিকপ্টার ল্যান্ড করতে পারেনি, তার উপরে প্রচন্ড তুষার ঝড়। সেখানে একজন মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকা অসম্ভব। সেখানে আকাশে ভাসমান হেলিকপ্টারের থেকে লাফিয়ে চূড়ায় নামাটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার থেকে কোনো অংশে কম ছিল না। এরপর সবাই তাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে। উইকের কথা মতো 2 জন করে দলে বিভক্ত হয়ে নিজেদের মতো এগিয়ে যেতে থাকে। অন্যদিকে পাহাড়ের সুড়ঙ্গে থাকা 3 জনের মধ্যে টমের অবস্থা কিন্তু খুবই খারাপ হতে থাকে। কিন্তু এলিয়েট সেখানে স্বার্থপরের মতো নিজের কথা ভাবতে ছিল যে এলিয়েটের পাগলামি শখ পূরণ করার জন্য আজ অ্যানি টম বিপদে পড়েছে। সেখানে তাদের কথা না চিন্তা করে সে নিজের কথাই ভাবছিল। এদিকে উইক ও পিটার দুজনে একসাথে পাহাড়ে চড়তে থাকে। বর্তমানে তাদের হাতে আজ 14 ঘন্টা সময় ছিল। উইকের কথা পিটার বুঝতে পারে কিছু তো একটা আছে যেটার জন্য উইক এলিয়েটের শত্রু হয়ে উঠেছে, কিন্তু সেটা কি তা পিটার জানতো না। অন্যদিকে উদ্ধারকারী পর্বত আরোহীদের দলের মধ্যে একটা দল বিপদে পড়ে। সেই দলের এক সদস্যের একটু ভুলের জন্য সে পাহাড়ের খাদে গিয়ে পড়ে। তাকে বাঁচাতে যায় তার এক সাথী এবং তারা দুজনেই বরফের টুকরো ভেঙে খাদে ঝুলতে থাকে। খাদে থেকে উপরে ওঠার চেষ্টা করতে গেলে তাদের ব্যাগ থেকে ভয়ঙ্কর সেই নাইট্রোজেন বোমটা যেটা তার সাথে এনেছিল খাদে পড়ে যায়, আর সেই সাথে ভয়ঙ্কর বোমের বিস্ফোরণের ফলে বরফ ভেঙে 2 সঙ্গীর উপরেই পড়ে। সৌভাগ্যবশত এই প্রথমবারে এই বরফের ধাক্কায় তাদের কিছু হয় না, উল্টো তাদের একজন খাদের উপরে উঠে আসে। আর সে নিশ্চিত হয়ে যায় যে একবারের মতো বোধহয় বিপদ কাটলো, কিন্তু সে ভুল ভেবেছিল। সেই সময় খাদের উপর থেকে এক ভয়ঙ্কর তুষার ঢেউ এসে এক ধাক্কায় পাহাড়ের খাদে নিয়ে যায়, আর সেখানেই তার মৃত্যু হয়। কিন্তু তার উপর সঙ্গী যার নাম মনিকিউ সে বেঁচে ছিল, আর সে পিটারের কাছে ফিরে যায়। অন্যদিকে সুড়ঙ্গের ভিতরে সেই 3 জন পর্বত আরোহীর জীবন প্রতিনিয়ত কঠিন হতে থাকে। ভেঙে পড়া বরফ এবং প্রচন্ড ঠান্ডা এই সব কিছু তাদেরকে দুর্বল করতে থাকে। সেই সময় ক্যাম্প থেকে খবর আসে এই নাইট্রোবোমের উপর সূর্যের আলো পড়লে সেটা কিন্তু যে কোনো সময় ফেটে যেতে পারে। এমনি একটা দুর্ঘটনা সেনাদের ক্যাম্পে ঘটে গেছে। এটা শোনার পর উইক ও পিটার নাইট্রোবোমকে ছাওয়াতে নিয়ে যায়। তাদের সাথেও একটা নাইট্রোবোম ছিল, কিন্তু
তাদের অন্য একটা দল এই বিষয়ে কিছুই জানতো না। পিটার তাদেরকে এই বিষয়ে জানিয়ে দেয়, কিন্তু তাদের নাইট্রো বোমকে ছাওয়ায় নিয়ে যাওয়ার আগেই সেই বোম থেকে এক ধরনের তরল পদার্থ বাইরে বেরিয়ে আসে, যা কিছুক্ষণ পর বিস্ফোরণ ঘটায় এবং তাদের দলের আরো 2 সদস্যের প্রাণ কেড়ে নেয়। কিছু বুঝে ওঠার আগেই তাদের জীবন শেষ হয়ে যায়। এখন তারা 3 জন সদস্যই অবশিষ্ট থেকে যায়, উইক, পিটার এবং মনিকিউ, আর তাদের কাছে থেকে যায় শেষ একটাই নাইট্রো বোম। এদিকে বারবার একটা একটা করে নাইট্রো বোম বিস্ফোরণ হওয়ার প্রভাব সেই পাহাড়ের সুড়ঙ্গের উপরে পড়ছিল এবং অসংখ্য বরফের ছোট বড় টুকরো টম, অ্যানি এবং এলিয়েটের গায়ে গিয়ে পড়ছিল। অন্যদিকে দ্বিতীয় নাইট্রো বোম বিস্ফোরণ হওয়ার পর একটা লাশ বরফের আস্তরণের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। লাশটা কাজ ছিল জানো? এই লাশটা ছিল উইকের স্ত্রীর। 4 বছর আগে ঘটে যাওয়া তুষার ঝড়ে তার স্ত্রী, যাকে কিনা সে পাগলের মতো প্রতিদিন খুঁজতো, তার লাশ 4 বছর পর সে পেয়েছে এবং লাশটা এই কারণে এখনো অক্ষত আছে, কারণ এখানকার তাপমাত্রা মাইনাসে চলে। সুতরাং বরফের মধ্যে এবং বরফের ভিতরে এই লাশটা এতদিন ছিল। আর এটাও জানা যায় যে 4 বছর আগে ওই তুষার ঝড়ে কবলে পড়া পর্বত আরোহীদের সঙ্গে এলিয়টও এসছিল। আর এই ঝড়ের কবলে পড়ার পর কিছু মানুষ মারা গেল, সেখানে কিছু মানুষ বেঁচেও ছিল। তাদের মধ্যে একজন ছিল উইকের স্ত্রী আর একজন ছিল এলিয়ট। এলিয়ট নিজের প্রাণ বাঁচানোর জন্য উইকের স্ত্রীকে এক বিশেষ ওষুধ নিতে দেয়নি। সেই ওষুধটা নিলে উইকের স্ত্রী আরো কিছুদিন শ্বাস নিয়ে বেঁচে থাকতে পারত। এলিয়ট নিজের প্রাণ বাঁচানোর জন্য স্বার্থপরের মতো সেই ওষুধটা শুধু নিজের জন্যই ব্যবহার করেছিল। এই জন্য উইক তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এরপর রাতে অ্যানি তার ভাই পিটারের সঙ্গে যোগাযোগ করে। ধীরে ধীরে সময় একদম কমে আসছিল, সেই সঙ্গে কমে যাচ্ছিল অ্যানি আর টমের প্রাণ শক্তি। অ্যানি পিটারকে বলে তার হাতে আর বেশি সময় নেই, বড় জোর 1 কি 2 ঘন্টা, তাই তারা যেন প্রাণের ঝুঁকি নিয়ে এত দূর না আসে, কারণ পিটার এখনো কম করে 5 ঘন্টার দূরত্বে আছে। তার পক্ষে এত তাড়াতাড়ি এই দুর্গম পথ অতিক্রম করা সম্ভব হবে না, আর সম্ভব হলেও তাকে প্রাণ হারাতে হবে। তাই অ্যানি তার ভাইকে ফিরে যেতে বলে, কিন্তু পিটার হাল ছাড়ে না। সে যথাসাধ্য চেষ্টা করে তার বোনের কাছে পৌঁছানোর। এদিকে টমের শারীরিক দুর্বলতার সুযোগ নিয়ে এলিয়ট থেকে শ্বাসরোধ করে তার বুকে ইঞ্জেকশনের সিরিজ বিধিয়ে তাকে মেরে ফেলে। এরপর সে একটা কুড়াল দিয়ে বরফ করে সেই সুড়ঙ্গের মুখ খুলতে চেষ্টা করে। সৌভাগ্যবশত তার চেষ্টায় সুড়ঙ্গের পথ খুলে যায়। এরপর তারা ঠিক করে তারা ওই সুড়ঙ্গের ছোট মুখ দিয়ে বাইরের কোনো সংকেত পাঠাবে, যাতে তাদের বাঁচাতে এসে সবাই বুঝতে পারে যে এই সুড়ঙ্গের ভিতরেই তারা আছে। কিন্তু তাদের কাছে কোনো বস্তু ছিল না যার সাহায্যে ওপরে যথাযথ সংকেত পাঠানো যায়। এই সময় এলিয়ট একটা নিষ্ঠুর উপায় বের করে। এর থেকে বোঝা যায় সে নিজের ছাড়া আর কারো প্রতি মায়া করে না। সে যে টমকে হত্যা করেছিল, এরপর তার লাশ কেটে তার ভেতর থেকে রক্ত বের করে এবং প্লাস্টিকের থলিতে জমা করে কোনোভাবে সুড়ঙ্গের মুখে নিয়ে গিয়ে প্লাস্টিকের থলিটা ফাটিয়ে দেয় এবং চারিদিকে টমের রক্ত ছড়িয়ে পড়ে। আর একটা সংকেত তৈরি হয়ে যায় যে এখানে মানুষ আছে। অন্যদিকে অ্যানি খুব অসুস্থ হয়ে পড়ে, যে কোনো মুহূর্তে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কিন্তু সেই সময় সেখানে পিটার আর তার সঙ্গী মনিকিউ এসে পৌঁছায়। তারা সুড়ঙ্গের উপর সেই রক্তের ছাপ দেখে বুঝে যায় যে অ্যানিরা এখানেই আছে। পিটার তার বোনকে বাঁচাতে তাদের অন্তিম অস্ত্র সেই নাইট্রোজেন বোম বার করে। এরপর পিটার অ্যানিকে একটা সংকেত পাঠায় আর বোমের মুখ খুলে বোমের ভিতরে থাকা তরলটা বরফের মধ্যে ঢেলে দেয় এবং বোমটা সেট করে। সেখান থেকে তারা দূরে সরে আসে। সুড়ঙ্গের ভেতরে থাকা অ্যানি ও এলিয়ট ওই সংকেত পেয়ে কিছুটা দূরে নিরাপদ জায়গায় বসে পড়ে। প্রতিটা মুহূর্তে তখন বিস্ফোরণ হওয়ার আতঙ্কে কাটছিল। কিছু সময় পার হতে সুড়ঙ্গের উপর ভয়ানক বিস্ফোরণ হয়। বিস্ফোরণের প্রভাব শেষ হতে না হতে পিটার দৌড়ে যায় সুড়ঙ্গের কাছে। দেখা যায় এলিয়ট ও অ্যানি বেঁচে আছে। পিটার স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে ভয়ঙ্কর মৃত্যু ভয় পার করে সে তার বোনকে খুঁজে পেয়েছে। কিন্তু অ্যানির পক্ষে সেই সময় একা উপরে উঠে আসা সম্ভব ছিল না, তাই পিটার নিচে থেকে দড়ি পাঠায়। এলিয়ট অ্যানিকে প্রথমে দড়ি দিয়ে বেঁধে দেয় যাতে অ্যানিকে টেনে উপরে তোলা যায়। তবে সেই সময় পাহাড়ে আবারও তুষার ঝড় ওঠে। তার সাথে অ্যানিকে তুলতে গিয়ে বরফ ভাঙতে শুরু করে। পিটার এবং তার সাথীর পক্ষে অ্যানিকে তোলা সম্ভব হচ্ছিল না। এমনকি বরফে গেঁথে রাখা কুড়ালটাও সেই সময় একটু একটু করে উপরে উঠতে শুরু করে। ঠিক সেই সময় উইক সেখানে চলে আসে এবং দড়ি দিয়েই সুড়ঙ্গে নেমে পড়ে। তাকে দেখে এলিয়ট সাবধান হয়ে যায়। সে মনে মনে ভয় পেতে থাকে, কারণ সে জানতো 4 বছর আগে সে কি করেছে। সে উইককে আঘাত করতে যায়, কিন্তু উইক তার হাত থেকে অস্ত্র ফেলে দিয়ে এলিয়টের কোমরে হুক লাগিয়ে দেয় এবং একই সঙ্গে দড়ি বেঁধে একে একে অ্যানি এবং এলিয়টকে উপরে তোলার চেষ্টা করে। তখনই একটা বরফে অ্যানির পা আটকে যায়। আর একটু অসাবধান হতে অ্যানি, পিটার, উইক, এলিয়ট একই দড়িতে ঝুলতে থাকে। তারা আবারও সবাই মিলে ভয়ঙ্কর বিপদে পড়ে। মনিকিউ কোনো রকমে উপরে আটকে থাকে। এমন সময় আসে সেখানে ওই দড়ির ওজন না কমালে যে কোনো মুহূর্তে দড়ি ছিঁড়ে 5 জন একসঙ্গে নিচে পড়ে যাবে আর কেউ প্রাণে বাঁচবে না। কিন্তু উইক এমন সময় নিজের পকেট থেকে একটা চাকু বের করে। 3 বছর আগে পিটারের বাবা তাদের দুজনকে বাঁচানোর জন্য ঠিক যেটা করেছিল, আজ উইকও সেটাই করে। পিটারের বারণ না শুনে চাকু দিয়ে সে দড়িটা কেটে ফেলে আর উইক ও এলিয়ট নিচে পড়ে যায়। এলিয়ট তার যোগ্য শাস্তি পায়। অন্যদিকে উইক একজন কর্তব্যপরায়ণ পর্বতারোহী এবং গাইডের মতো সঙ্গীদের প্রাণ বাঁচায় এবং নিজের প্রাণ বিসর্জন দেয়। এরপর অ্যানি, মনিকিউ এবং পিটার সুস্থভাবে সেখান থেকে ফিরে আসে। এতদিনের রাগ ভুলে অ্যানি আবার তার ভাইকে আপন করে নেয়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো
তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে।